বাংলাদেশের মতো অন্যান্য দেশেও কিছু দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা রয়েছে। তারা অবৈধভাবে বিশাল অঙ্কের ক্রিপ্টোকারেন্সি জমা করেছে। আর কয়েকজন ডাকাত দল বেশ কিছু দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা এবং মাফিয়ার খোঁজ পেয়ে যায়, যাদের অ্যাকাউন্টে কয়েক শত মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি রয়েছে। ডাকাত দল সেই দুর্নীতিবাজ নেতাদের অ্যাকাউন্ট থেকে সেই ক্রিপ্টোকারেন্সিগুলো ডাকাতি করার জন্যই দুর্দান্ত এক মাস্টার প্ল্যান বানিয়ে সেই মিশনে নেমে পড়ে। আর ডাকাতদের দলে রয়েছে একজন অলরাউন্ডার হ্যাকার সহ বেশ কিছু অভিজ্ঞ টিম মেম্বার। শেষ পর্যন্ত তারা কি ডাকাতির মিশন সফল করতে পারে? এই দুর্দান্ত ডাকাতির মিশনে 2024 সালে সদ্য মুক্তি পাওয়া আজকের মুভি ক্যাশ আউট। চলুন শুরু করি। মুভির শুরুতে আমরা ম্যাসন ও এমিলিয়াকে দেখতে পাই। ম্যাসন ও এমিলিয়া এক ধনী পার্টির আমন্ত্রণে আসে, যেখানে তাদের পরিচয় হয় আয়োজক কোটিপতি পেরেসের সাথে। গাড়ি সংগ্রহের নেশার কথা শুনে প্যারেস তার $22 মিলিয়ন দামের গাড়িটি দেখায়। ম্যাসন এবং এমিলিয়া গাড়িটিতে বসার আগ্রহ প্রকাশ করলে প্যারেস রাজি হয়ে যায়। তারা একসাথে গাড়িতে বসলে এমিলিয়া কানে তার একটি ডিভাইস অ্যাক্টিভ করে নেয়। ম্যাসন গাড়িটি স্টার্ট করতেই এমিলিয়া লিংক নামের একজন হ্যাকারকে সংকেত পাঠায়, আর সাথে সাথে প্যারিসের গ্যারেজের সব সিকিউরিটি সিস্টেম বন্ধ হয়ে যায়। তখন ম্যাসনের লোকেরা প্যারিসের সিকিউরিটির উপর হামলা করে বসে, আর সাথে সাথে প্যারিসকেও ঘায়েল করে ফেলে। সবাইকে ঘায়েল করে ম্যাসন $22 মিলিয়ন গাড়িটি চুরি করতে সক্ষম হয়। এরপর সে গাড়িটি নিয়ে তারা পালানোর চেষ্টা করে, কিন্তু গাড়িটি অন্য জায়গায় সরিয়ে ফেলার আগেই এফবিআই ম্যাসনের দলকে অনুসরণ করতে থাকে। এফবিআই এর উপস্থিতিতে চিন্তায় ম্যাসনের কপালে ভাঁজ পড়ে যায়, কারণ তারা যেভাবে চুরি করার প্ল্যান করেছিল তাতে কোনোভাবেই এফবিআই এর খবর পাওয়ার কথা নয়। আর এই পর্যায়ে বিষয়টা পরিষ্কার হয়ে যায় যখন ম্যাসন দেখে এমিলিয়া তার দিকে বন্দুক তাক করে আছে। এমিলিয়া এফবিআই এর এজেন্ট হিসেবে ম্যাসনকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু ম্যাসন সত্যি এমিলিয়াকে ভালোবেসেছিল। ম্যাসন তার টিম মেম্বারদের প্ল্যান বি অনুসরণ করতে বলে। সেই প্ল্যান অনুযায়ী তারা ব্রিজ থেকে পালিয়ে যায় এবং তারা পুলিশের হাত থেকেও বেঁচে যায়। তবে তারা গাড়ি চুরি করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। এরপরে সময় কেটে যায় প্রায় 3 মাস। এখানে ম্যাসনকে দেখানো হয় যে বারান্দায় বসে রিল্যাক্স করছে। এমন সময় সেখানে শন নামের একজন টিম মেম্বার আসে। শন ছিল ম্যাসনেরই ভাই, একই সাথে এই টিমের একজন মেম্বার। শন এসে ম্যাসনকে সাথে নিয়ে একটি ব্যাংক ডাকাতির পরিকল্পনা করে, কিন্তু ম্যাসন এখন এইসব চুরি ডাকাতি থেকে অনেক দূরে থাকতে চায়। তবুও শন বারবার তাকে বোঝানোর চেষ্টা করলেও যখন ব্যর্থ হয় তখন সে একটা মোবাইল ফোন ম্যাসনের টেবিলে রেখে দেয়। এরপর শন সেখান থেকে চলে যাওয়ার সময় বলে যায় যে যদি ম্যাসন তার সিদ্ধান্ত পরিবর্তন করে তাহলে যেন ফোন করে তাকে জানিয়ে দেয়। এরপর 3 দিন কেটে গেলেও ম্যাসন ফোন করে না। এরপর হঠাৎ লিংক ফোন করে ম্যাসনকে জিজ্ঞেস করে আজকের চুরিতে সে কেন যায়নি। ব্যাপারটা হলো এর আগে ম্যাসন তার ভাই শনকে মানা করে দিয়েছিল যে সে আর চুরি করবে না, কিন্তু শন বাকি টিম মেম্বারদের মিথ্যা বলেছিল। শন তাদেরকে জানায় ম্যাসনও এই চুরিতে থাকবে। এজন্য ম্যাসন পুরো বিষয়টি সামাল দেওয়ার জন্য শনের সাথে দেখা করতে চলে যায়। অপরদিকে আমরা শনকে দেখতে পাই যে একজন লোককে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য কনভিন্স করার চেষ্টা করছে। এই লোকটি মূলত এই ব্যাংকের ম্যানেজার। ব্যাংক ম্যানেজার কিছুতেই ফিঙ্গারপ্রিন্ট দিতে রাজি না হলে শন বন্দুকের ভয় দেখিয়ে ফিঙ্গারপ্রিন্ট আদায় করে নেয়। শন ব্যাংকের ম্যানেজারকে বন্দি করে ব্যাংকের দিকে যেতে শুরু করলো। ম্যাসন সেখানে হাজির হয়ে শনকে বোঝানো শুরু করলো যে চুরিটা যেন সে না করে। শন কিছুতেই ম্যাসনের কথাগুলো শুনতে চাচ্ছিল না। চুরির প্ল্যানিং অনুযায়ী অলরেডি বাকি কার্যক্রম শুরু হয়ে গেছে। এখন কোনোভাবেই সেখান থেকে পেছানোর পথ খোলা নেই। শন ম্যানেজারকে নিয়ে ব্যাংকের ভেতরে ঢুকে পড়লে বাধ্য হয়ে ম্যাসন ব্যাংকের ভেতরে চলে আসে। টিমের অন্যান্য সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আগে থেকেই ব্যাংকের ভেতরে যে যার পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। শন ম্যানেজারকে ব্যাংকের ভোল্ট দেখানোর জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে বলে। তখন ম্যানেজার চালাকি করে অ্যালার্ম বাজিয়ে দেয়। ব্যাংকের গার্ডেরা সকলে বন্দুক হাতে ব্যাংকের ভেতরে চলে আসে, আর শনের দল সিকিউরিটি গার্ডদের পরাজিত করে বন্দি করে ফেলে। আর শন ম্যানেজারকে নিয়ে ব্যাংকের ভোল্ট খুলতে যায়। ম্যাসন তাদের পিছু যেতে যেতে জিজ্ঞেস করে যে সে এখান থেকে চুরি করতে চায় না। শন বলে যে এই ব্যাংকে একটি ফ্ল্যাশ ড্রাইভ রয়েছে, আর সেই ড্রাইভে বিলিয়ন বিলিয়ন ক্রিপ্টোকারেন্সি রয়েছে, আর তারা সেই ফ্ল্যাশ ড্রাইভটি চুরি করতে এসেছে। এরপর তারা ভল্ট রুমে ঢুকে যায়। যে লকারে ফ্ল্যাশ ড্রাইভ ছিল সেই লকারটি খুঁজে বের করে। এরপর তাদের টিমের হ্যাকারকে লিংকের মাধ্যমে লকারটির পাসওয়ার্ডের অ্যাক্সেস দিতে বলে, কিন্তু দেখা যায় সেই লকারটি খুললে সেখানে কিছুই নেই। তখন ম্যানেজার জানায় যে ফ্ল্যাশ ড্রাইভটি এই লকারে রাখা নেই, আর সেই সাথে জানায় সেই ফ্ল্যাশ ড্রাইভটি আরো হাই সিকিউরিটির সাথে অন্য কোথাও লুকানো রয়েছে। ম্যানেজারের কথা শুনে ম্যাসন শনের উপর প্রচন্ড রেগে যায়। অপরদিকে ব্যাংকের সামনে এফবিআই টিম চারিদিক থেকে ব্যাংকটিকে ঘিরে ফেলেছে, আর এমিলিয়াও সেখানে অপারেশন ইনচার্জ হিসেবে এসেছে। এরপর
এমিলিয়া মেশনের হ্যাকারের লিঙ্কের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। লিঙ্ক সেটা মেশনকে জানিয়ে দেয়। এরপর মেশন এমিলিয়ার সাথে যোগাযোগ করার জন্য শনের কাছে আসে আর এমিলিয়ার সাথে প্রফেশনালি কথা বলতে শুরু করে। তখন এমিলিয়া ব্যাংক বন্দি করে রাখা লোকজনকে মুক্ত করে দেওয়ার জন্য সে মেশনের শর্তগুলো জানতে চায়। বন্দীদের মুক্তির শর্ত হিসেবে মেশন এফবিআইকে দূরে সরে যেতে বলে। এমিলিয়া মেশনের কথা মতো এফবিআই সদস্যদের ব্যাংক থেকে দূরে সরিয়ে দেয়। এরপর মেশন তার দ্বিতীয় শর্ত হিসেবে ব্যাংকের ভেতরে খাবার পানি পাঠাতে বলে। মেশনের শর্তের বিপরীতে এমিলিয়া আরও একটি শর্ত দেয়, সেটি হলো খাবার পেতে হলে বন্দীদের মধ্যে 2 জনকে ছেড়ে দিতে হবে। এই কথায় মেশন রাজি হয়ে যায়, তবে সে খাবার নিয়ে এমিলিয়াকে ভেতরে আসতে বলে। যদি এমিলিয়া খাবার নিয়ে ভেতরে আসে তবে মেশন শর্ত অনুযায়ী কাজ করবে। এরপর মেশনের কথা মতো এমিলিয়া খাবার নিয়ে ভেতরে আসে এবং মেশনকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন নিজেকে সারেন্ডার করে, কারণ এখান থেকে মেশনের পালানো কোনোভাবেই সম্ভব নয়। তবে মেশন এমিলিয়ার এইসব কথা গুরুত্ব না দিয়ে তাকে সেখানে অপেক্ষা করতে বলে এবং সে সোজা খাবার নিয়ে বন্দীদের মাঝে বিলিয়ে দেয়। তাদের খাবার খাওয়া শেষ হলে শর্ত অনুযায়ী 2 জন বন্দীকে এমিলিয়ার হাতে তুলে দেয়। পরের সিনে মেশন আর লিঙ্ককে দেখতে পাই। লিঙ্ক ইতিমধ্যে ফ্ল্যাশ ড্রাইভের কিছু তথ্য সন্ধান করে ফেলেছে। আসলে এটি প্রভাবশালী রাজনীতিবিদ ইজাবেলের, এবং লিঙ্ক ড্রাইভের লোকেশন নিয়ে মেশনের সাথে আলোচনা করে। ততক্ষণে সেখানে শন চলে এলে 2 জন মিলে ম্যানেজারকে চাপের মুখে ফেলে। ম্যানেজার একটা গোপন ভোল্টের কথা তাদের কাছে প্রকাশ করে দেয় আর জানায় সেটাতেই ওই ফ্ল্যাশ ড্রাইভ রাখা রয়েছে। তবে সে মেশন আর শনকে সাবধান করে দিয়ে বলে যে তারা যেন ওই ফ্ল্যাশ ড্রাইভের পেছনে না দৌড়ায়, কারণ ওই ড্রাইভের মালিক ইজাবেল হলো অ্যাভেল নামের একজন ক্ষমতাশালী মাফিয়ার স্ত্রী। অ্যাভেল একাধারে ভয়ঙ্কর একজন অপরাধী এবং রাজনৈতিকভাবেও সে অনেক পাওয়ারফুল। এমনও হতে পারে যে ওই ফ্ল্যাশ ড্রাইভে ক্রিপ্টোকারেন্সির সাথে এমন কোনো ইনফরমেশন ও ডকুমেন্টস আছে যেটা পাবলিশ হয়ে গেলে অনেক বড় বড় কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা বিপদে পড়ে যাবে। তবে এত কিছু জেনেও মেশন সিদ্ধান্ত নেয় যে ওই ভোল্ট সে খুঁজে বের করবেই। অপরদিকে দেখা যায় অ্যালেক্স মাফিয়া অ্যাভেলের সহকারী ব্যাংকের পরিস্থিতি দেখতে আসে এবং এমিলিয়াকে জিজ্ঞেস করে কেন এফবিআই এখনো আক্রমণ করেনি। এমিলিয়া ব্যাখ্যা করে যে জিম্মিদের নিরাপত্তার কারণেই এফবিআই এখনো আক্রমণ করতে পারছে না। এটা নিয়ে দুজনের মধ্যে বেশ বাকবিতান শুরু হয়। এক পর্যায়ে অ্যালেক্স এমিলিয়াকে বলে যে যদি 1 ঘন্টার মধ্যেও ভেতরে থাকা ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করা না যায় তবে এমিলিয়াকে এই মিশন থেকে সাসপেন্ড করা হবে। অ্যালেক্সের কথা এমিলিয়া তার বসকে ফোন করে বলে। তখন তার বস এমিলিয়াকে জানায় যে ওই ভোল্টে অনেক সরকারি অফিসারদের গোপনীয় তথ্য আছে, যার কারণে সরকার পক্ষ থেকে প্রচুর প্রেসার দেয়া হচ্ছে। যে কোনোভাবেই হোক মেশনের টিমকে গ্রেফতার করতে হবে। তার বস এমিলিয়াকে আরো জানায় যে এই পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে যেটা এখন আর এফবিআই সামাল দিতে পারবে না। এরপর সিন শিফট হলে দেখা যায় মেশন ও সন মিলে পুরো ব্যাংকের প্রত্যেকটা জায়গায় সে ভল্ট খুঁজে বেড়াচ্ছে, যেখানে সেখানে দেয়াল ভেঙে চেক করছে, কারণ তাদের বিশ্বাস ছিল যে সেই ভল্টটা এই ব্যাংকের যে কোনো জায়গায় লুকায়িত আছে। একের পর এক দেয়াল ভেঙে যাচ্ছিল তারা। এরপর মেশন দেয়াল ভাঙার কাজ শনকে দিয়ে সে বন্দি রুমে চলে যায়। বন্দিরা ভেবেছিল হয়তো শীঘ্রই তারা মুক্তি পাবে। এদিকে ব্যাংকের বাইরে ততক্ষণে সিআইডির স্পেশাল ফোর্সও এসে চারিদিকে তাদেরকে ঘিরে ফেলেছে। বাইরের অবস্থা দেখে এমিলিয়া দ্রুত মেশনের পার্সোনাল নাম্বারে ফোন করে বলে যে এবার যেন পুরো টিম সহ আত্মসমর্পণ করে, কারণ সিআইএর ফোর্স যে কোনো সময় তাদের উপর অ্যাটাক করবে। এতে ভেতরে থাকা সবাই মারা পড়বে। তখন মেশন বলে যদি পরিস্থিতি সত্যি এমন হয়ে যায় তাহলে এমিলিয়া যেন প্রেস মিডিয়াকে সেখানে ডেকে পাঠায়, কারণ প্রেস মিডিয়া চলে এলে তাদের ক্যামেরাতে লাইভ নিউজ প্রচার করা হলে তখন সেই মুহূর্তে সিআইডি সেখানে কোনোভাবেই ডিরেক্ট অ্যাটাক করতে পারবে না। মেশনের কথা মতো এমিলিয়া গোপনে মিডিয়াকে ব্যাংকের এই পরিস্থিতির খবরটি জানিয়ে দেয়। এমন সময় সিআইডির প্রধান সাইরাস এসে সবকিছু নিজের কন্ট্রোলে নিয়ে এমিলিয়াকে এই অপারেশন থেকে বাইরে চলে যেতে বলে। সাইরাস মেশনকে বলে সে যদি 15 মিনিটের মধ্যে পুরো টিম সহ সারেন্ডার না করে তাহলে তাদের সবাইকে সহ পুরো বিল্ডিংকে উড়িয়ে দেওয়া হবে। মেশন তখন সাইরাসকে জবাবে বলে বিল্ডিংটা উড়িয়ে দেওয়ার আগে সে যেন বাইরের পরিস্থিতি নিজের চোখে দেখে নেয়, কারণ ততক্ষণে সেখানে প্রেস মিডিয়া ঘটনাস্থলে চলে এসেছে আর মিডিয়ার সামনে সাইরাস কিছুতেই সরাসরি অ্যাটাকে যেতে পারবে না। সাইরাস তখন বলে যে বিল্ডিং উড়ানো না গেলেও তারা ব্যাংকের ভেতরে চলে আসবে, এরপর সবাইকে সেখানে ব্রাশ ফায়ার করবে, আর তখন ব্যাংকের ভেতরে কি হচ্ছে সেটা বাইরের মিডিয়া কোনোভাবেই আঁচ করতে পারবে না। এরই মধ্যে দেখা যায় যে শন সেখানে দেয়াল ভেঙে অ্যাভেল ও ইজাবেলের গোপন লকারটি খুঁজে পেয়েছে। তখন মেশন লিঙ্ককে দ্রুত লকারের অ্যাক্সেস নিতে বলে। লিঙ্ক জানায় এতে তাকে 10 মিনিট সময় দিতে হবে, কিন্তু তাদের হাতে মাত্র 8 মিনিট রয়েছে। এই সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে।
মেশন জিম্মিদের মধ্যে একজন একজন করে বাইরে পাঠানো শুরু করে দেয়, কারণ এতে যতটা সময় ব্যয় হবে ততক্ষণে লিং সেখানে নিশ্চয়ই লকারের অ্যাক্সেস নিয়ে নিতে পারবে। এতে করে একে একে সব বন্দীদেরকে বের করে দেয়া হয়। সবশেষে ব্যাংক ম্যানেজারকে বের করে দেয়া হয়। এরপর মেশনের কথা মতো সব টিম মেম্বাররা এক এক করে সিআইডির সামনে স্যারেন্ডার হতে থাকে। আর শন বেরিয়ে স্যারেন্ডার করার আগে সে মেশনের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয়, কারণ প্রথম দিকে মেশন এই চুরিটি করতে রাজি ছিল না। আর যেহেতু এই চুরিটি শনের রিকোয়েস্টেই করা হয়েছে, তাই শন ভাবে শুধুমাত্র তার জন্যই আজ বিপদে পড়েছে। তবে আর যাই হোক, সে তো মেশনেরই ভাই, এজন্য মেশন তাকে মনোবল না হারিয়ে সাহস রাখতে বলে। সবাই বের হয়ে যাওয়ার পর ব্যাংকের ভেতরে কেবল লিংক আর মেশন রয়ে গেছে। সিআইডি প্রধান তার ফোর্সকে ব্যাংকের ভেতরে পাঠালে তারা গিয়ে দেখতে পায় যে মেশন হাতে বোমা নিয়ে দাঁড়িয়ে আছে। তার পাশেই রয়েছে লিং। মেশন শর্ত দেয় যে তাকে এখনই অ্যালেক্সের সাথে দেখা করিয়ে দিতে হবে, মানে সেই মাফিয়া অ্যাভেলের সহকারী অ্যালেক্স। আর যদি অ্যালেক্সের সাথে দেখা না করা হয় তবে সে এখানেই বোম ব্লাস্ট করে নিজেকে সহ সবাইকে মেরে ফেলবে। মেশনের কথা শেষ হওয়ার সাথে সাথে একটি বোম ব্লাস্টের সিন দেখানো হয়। আর এমনটা কিভাবে হলো আমরা একটু পরেই জানতে পারবো। তবে ঘটনাটা যেমনটা দেখানো হয়েছে তা হলো এই বোম ব্লাস্টে মেশন, লিং সহ সিআইডির টিমের সদস্যরাও মারা গেছে। আর এমনটাই সবখানে প্রচার করা হয়েছে। পরের সিনে আমরা দেখতে পাই এমিলিয়া চাকরি থেকে রিজাইন দেওয়ার জন্য তার বসের কাছে এসেছে, কারণ যেখানে সবাই দুর্নীতিবাজ সেখানে সে চাকরি করতে চায় না। পরের দিনই এমিলিয়া চলে যায় সোজা মেশনের কাছে। আসলে ওই বোম ব্লাস্টে মেশন মারা যায়নি, আর কিভাবে মেশন বেঁচে ফিরল সেটাই আমরা এখানে জানতে পারবো। আসলে পুরো ঘটনায় পূর্ব পরিকল্পিত ছিল যে কিভাবে প্যারিসের সেই $22 মিলিয়ন গাড়ি চুরি করার মিশন ফেল করানো যায়। আর মেশনেরা যদি সেই চুরিতে ব্যর্থ হয় তাহলে পুরো এফবিআই ডিপার্টমেন্টে এমিলিয়ার সুনাম ছড়িয়ে পড়বে, যার কারণে এফবিআইতে যেন সবাই এমিলিয়াকে একজন সৎ অফিসার ভাবে। আর এরপরেই এমিলিয়া ও মেশন এত বড় চুরির পরিকল্পনা সাজিয়েছে। ওই দিন ব্যাংকে মেশন যখন অ্যালেক্সের সাথে দেখা করার শর্ত দিয়েছিল, তারপর অ্যালেক্স ঠিকই দেখা করতে এসেছিল। সেখানে মেশন সেই ফ্ল্যাশ ড্রাইভটি অ্যালেক্সকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে কিছু শর্ত দিয়েছিল, যেমন মেশনের সকল টিম মেম্বারদের অ্যাকাউন্টে $10 মিলিয়ন ট্রান্সফার করে দিতে হবে, সাথে বন্দী থাকা প্রত্যেক ব্যক্তির অ্যাকাউন্টে $1 মিলিয়ন ট্রান্সফার করতে হবে। আর যদি অ্যালেক্স এই শর্তগুলো না মানে তাহলে সেই মাফিয়া অ্যাভেল সহ সকল দুর্নীতিবাজ অফিসারদের দুর্নীতি প্রকাশ করে দেয়া হবে। আর অ্যালেক্স যদি এসব আটকাতে চায় তাহলে তাকে সকল শর্ত নিঃশব্দে মেনে নিতে হবে। তো এরপর অ্যালেক্স মেশনের দেয়া সব শর্ত অ্যাভেলকে জানালে অ্যাভেল সকল শর্তগুলি মেনে নেয়। সবশেষে মেশন ইচ্ছে করে ওই বোমটি ব্লাস্ট করেছিল, যাতে সকলের মনে হয় যে মেশন সেই বোম ব্লাস্টে মারা গিয়েছে। কিন্তু ততক্ষণে মেশন শহর ছেড়ে অনেক দূরে এমিলিয়ার সাথে নতুন জীবন সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে, যা কেউই আর জানতে পারে না। আর এখন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে $মিলিয়ন। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।